বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞান এর পর্যালোচনামূলক ক্লাসে আমরা পর্যায় সারণীর অংশ নিয়ে আলোচনা করছিলাম। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় এখন আমরা বিভিন্ন গ্রুপে অবস্থিত মৌলগুলোর বিশেষ নাম, বিশেষ করে ধাতু, অধাতু, অর্ধধাতু, অপধাতু এগুলোর বিষয়ে আমরা পড়েছি। এখন আমরা দেখব কোনগুলো ক্ষার ধাতু, কোনগুলো মৃৎ ক্ষার ধাতু, এগুলো নিয়ে আলোচনা হবে। পর্যায় সারণী গ্রুপ 1 এর মৌলগুলোকে সাধারণত ক্ষার ধাতু বলা হয়, কারণ এদের ক্ষার ধাতু বলার পিছনে যে মূল কারণগুলো থাকে সেটি হলো এদের যে অক্সাইড, এটা জলীয় দ্রবণে যদি দ্রবীভূত হয় তাহলে সেটি হাইড্রক্সিল যৌগ তৈরি করে, আর যদি এগুলোকে অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে দেওয়া হয় তাহলে লবণ এবং পানি তৈরি করে। সুতরাং এই যে তাদের পরিবর্তনের যে বিষয়টি, অর্থাৎ তারা ক্ষার তৈরি করে বলেই এদেরকে তখন ক্ষার ধাতু হিসেবে অভিহিত করে। এরপরে আছে হলো তোমার মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতু পর্যায় সারণীর দ্বিতীয় গ্রুপের মৌল। এখানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম থেকে শুরু করে রেডিয়াম পর্যন্ত প্রায় 6টি মৌল আছে। এই মৌলগুলোকে মৃৎক্ষার ধাতু বলার পেছনে মূল কারণ হলো দুটি। একটি হলো এরা ক্ষারীয় ধর্ম আছে, আর একটি হলো এদের উপকরণটা মাটি বা মৃত্তিকায় পাওয়া যায়। এরপর আছে গ্রুপ 11 এর মৌল, যেগুলোকে আমরা বলি হলো মুদ্রা ধাতু। এখানে 4টি মৌল আছে, একটি হলো কপার, সিলভার এবং হলো রন্টজেনিয়াম। তো এখানে এর মধ্যে ফার্স্ট যে 3টি মৌল আছে অর্থাৎ কপার, সিলভার এবং গোল্ড, এগুলো মুদ্রা হিসেবে প্রাচীন কাল থেকেই আমাদের ব্যবহার হয়ে আসছে। আমরা এই মৌলগুলোকে প্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকি। এই সম্পর্কে আমাদের আগে থেকেও ধারণা আছে। স্বর্ণ মুদ্রা, রূপ মুদ্রা, এই বিষয়গুলো আমরা আগে থেকেই জানি। তো এরপর আসলে হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন এটি গ্রিক শব্দ থেকে আসছে, যার মূল যে শব্দের আবিধানিক অর্থ সেটি হলো সমুদ্রে লবণ উৎপাদক, অর্থাৎ সামুদ্রিক লবণের অপশন থেকে হ্যালোজেন গ্রুপটি চলে আসছে। অর্থাৎ মৌলিকভাবে যে লবণ উৎপন্ন হয় তাদের মূল উপকরণে কিন্তু এই হ্যালোজেন গ্রুপকে পাওয়া যায়। সাধারণত এই গ্রুপের সদস্য সংখ্যা হলো 6টি, কিন্তু তার মধ্যে মেইনত 4টি মৌলকে আমরা মেইন মনে করি, সেটি হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এর বাইরেও আরো আছে তোমার হলো অ্যাস্টাটিন এবং হলো টেনেসিন, এগুলো এখানে দেওয়া আছে। এরপর আছে নিষ্ক্রিয় মৌল। পর্যায় সারণীর এটি 18 নম্বর গ্রুপ বা শূন্য শ্রেণী নামে পরিচিত। এই গ্রুপের অবস্থিত মৌলগুলো সাধারণত ইলেকট্রন গ্রহণ, বর্জন, শেয়ার কোনো কিছু করে না, ফলে এদের যোজনী হয় শূন্য, এবং এদের যোজন শূন্য হওয়ার সুবাদে আমরা অনায়াসই কিন্তু এই কথাটি বলতে পারি যে এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, এবং এদের ইলেকট্রন বিন্যাসে এক ধরনের স্থিতিশীলতা আছে, যে কারণে আমরা দেখি যে এদের বহিঃস্থ শেলটা সম্পূর্ণ তোমার একটু নেট মনে হয় একটু ডিস্টার্ব দিচ্ছিল, মাঝখানে একটু আনস্টেবল হয়ে আবার পরে আবার লাইন নিল। আচ্ছা, হ্যাঁ, আমি মনে হয় নিষ্ক্রিয় মৌল নিয়ে কথা বলছিলাম। যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন পরিপূর্ণ থাকায় এরা সম্পূর্ণরূপে এক ধরনের স্থিতিশীলতা অবস্থানের মধ্যে থাকে, আর যেহেতু এরা অন্যের সঙ্গে ইলেকট্রন গ্রহণ, বর্জন, শেয়ারে আগ্রহী হয় না, সেই কারণের জন্য এই মৌলগুলোকে আমরা নিষ্ক্রিয় মৌল হিসেবে অভিহিত করি। এরপরে আছে তোমার হলো অবস্থান্তর মৌল। গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত এই মৌলগুলো সাধারণত দ্বিব্লক মৌল বলা হয়। এদের সাধারণত এরা বিভিন্ন ধরনের প্রভাবক এবং রঙিন যৌগ এদের মধ্যে তৈরি হয়, সন্নিবেশ সমযোজী বন্ধন থাকে, এবং এদের ডি ব্লকের অপশনে মৌলগুলোর সর্বশেষ কক্ষপথে এই ডি অরবিটালে ইলেকট্রন গুলো অবস্থান করে। এরপরে আছে তোমার হলো ক্যালসিয়ামকে মৃৎক্ষার ধাতু কেন বলা হয়?
হ্যাঁ, খুবই সহজ অপশন। সেটি হলো এদের যে মূল উপকরণ সেটিতে আমরা সাধারণত ক্যালসিয়ামকে ক্ষার ধাতু হিসেবে দেখে থাকি, এবং মাটিতে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ হিসেবে এগুলো অবস্থান করে বিধায় ক্যালসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়। হিলিয়ামকে নিষ্ক্রিয় কেন বলা হয় ব্যাখ্যা করা। এখানে হিলিয়ামকে নিয়ে একটি প্রশ্ন প্রথমত আসে, হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 2টি, সেক্ষেত্রে এদেরকে গ্রুপ 2 তে আশ্রয় দেওয়ার কথা, কিন্তু গ্রুপ 2 তে নয়, এদেরকে আমরা সাধারণত ওই 0 শ্রেণী বা 8ম শ্রেণীতে এদেরকে অবস্থান দিই। তো এটা 0 শ্রেণীতে অন্তর্ভুক্ত করার পেছনে মূল কারণ একটি, সেটি হলো এর নিষ্ক্রিয়তা, অর্থাৎ এরা রাসায়নিকভাবে স্থিতিশীল এবং এরা বাহ্যিকভাবে কোনো কিছুর সাথে যুক্ত হয় না, কাউকে যুক্ত করার কোনো ইচ্ছা পোষণ করে না। সেই কারণের জন্য এদের সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকা সত্ত্বেও এরা কিন্তু 2য় নম্বর গ্রুপে আসেনি, এবং এরা নিষ্ক্রিয় গ্রুপেই কিন্তু এর অবস্থানটা হয়েছে। আশা করি এটি বুঝতে পেরেছ। তো তোমার ওই অংশগুলো নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, বুঝতে পারছি। তো আমরা এরপরে এই টপিকসে আমরা পর্যায় সারণীর সুবিধা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব।